আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। হাদিকে দেখতে এসে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস, হাদিকে গুলি, চাঞ্চল্যকর তথ্য দিলেন জুলকারনাইন শাহের। হাদির উপর হামলাকারীকে নিয়ে পিনাকির চাঞ্চল্যকর তথ্য। ওসমান হাদিকে গুলি, হামলাকারীদের সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ডক্টর ইউনূস রাষ্ট্রপতিকে বলেছেন, আমার কণ্ঠ দমন করা হয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র ও আওয়ামী লীগ আমার ভাইকে বাঁচতে দেবে না, হাদির বোন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হাদিকে দেখতে এসে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে হাদিকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তবে সেখানে পৌঁছে তোপের মুখে পড়েন তিনি। শুক্রবার বিকেল ৪টার দিকে মির্জা আব্বাস ঢামেকের জরুরি বিভাগের সামনে পৌঁছান। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য হাদির সমর্থকরা তার বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা মির্জা আব্বাসের দিকে তেড়ে যান। স্লোগান ও উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করান। বাইরে তখন ইনকিলাব মঞ্চের কর্মীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। শুক্রবার জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, 2টা 25 মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসেন। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশ ঘটনাস্থলে তদন্ত কাজ করছে। হাদিকে গুলি, চাঞ্চল্যকর তথ্য দিলেন জুলকারনাইন শাহের। রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের। তিনি বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত ৮০ জন সুব্রত বাইনের মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে। আন্ডারওয়ার্ল্ড কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা, এলাকার জনপ্রিয় ব্যক্তিত্বদের টার্গেট করে হত্যা ও সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে। শাহের আরও জানান, পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি সুব্রত বাইনের হ্যান্ডেলার ছিলেন, জামিনে থাকা পিচ্ছি হেলাল ও চরমপন্থী গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল সম্প্রতি টেলিফোনে কনফারেন্সের মাধ্যমে এসব বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে। সুব্রত বাইন কারাগার থেকে তার মেয়ের মোবাইলে ফোন দিয়ে কনফারেন্স করে পিচ্ছি হেলাল ও ভারতের পশ্চিমবঙ্গে পলাতক মুকুলের সঙ্গে কথা বলেছে। পরবর্তীতে সুব্রত বাইনের মেয়ে সিনথিয়া বিতু নেপালে পলাতক বিডিআর মামলার পলাতক আসামি লেদার লিটন, পিচ্ছি হেলাল, মুকুল বাড্ডার বড় সাইদ ও দীপুর সঙ্গে কথা বলিয়ে দেয়। প্রবাসী এই সাংবাদিক বলেন, নির্বাচন বানচাল এবং দেশকে চরম অস্থিতিশীল করতে বিশেষ গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা করে যাবে। একতাবদ্ধ থেকে এদের মোকাবেলা করাই একমাত্র উপায়। হাদির উপর হামলাকারীকে নিয়ে পিনাকির চাঞ্চল্যকর তথ্য। গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। হাদির উপর হামলাকারীকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে তিনি লেখেন, এই ছেলেটি হাদিকে গুলি করেছে। কেউ কোথাও দেখলে পুলিশে খবর দিন, কোথায় আছে খুঁজে বের করুন। এর আগে গত নভেম্বর মাসে শরীফ ওসমান হাদি দেশি বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন। ১৪ই নভেম্বর এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুন সহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ওসমান হাদিকে গুলি, হামলাকারীদের সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশায় করে যাওয়ার সময় হঠাৎ একটি মোটরসাইকেল থেকে হাদিকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনাস্থলের কাছাকাছি একটি ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুপুর 2টা 20 মিনিটে গুলির শব্দ শোনা যায়। এর কয়েক সেকেন্ড পর মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুত পালিয়ে যান। তখন আশপাশের লোক
লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এছাড়া পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং প্রকাশ্যে আসা দুটি ছবি বিশ্লেষণ করে জানা গেছে, গুলিকারী দুইজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা ছিল। ধারণা করা হচ্ছে বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি মতিঝিল ওয়াপদা মাদ্রাসা এলাকায় হাদির সাথে মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল। হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাক মিল পাওয়া যায়। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুনার রশিদ বলেন, আশপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ সংগ্রহ করলে আমরা বুঝতে পারবো কতজন এবং কারা এই ঘটনায় অংশ নিয়েছেন। এর আগে দুপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মতিঝিল দিক থেকে একটি কালো মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি আসে। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ক্লোজ রেঞ্জ থেকে হাদির মাথা লক্ষ্য করে গুলি চালায়। হামলার পরপরই মোটরসাইকেলটি দ্রুত গতিতে এলাকা ত্যাগ করে। এরপর হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, হাদির মস্তিষ্কে গুলি লেগেছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অস্ত্রোপচার চলছে। ডক্টর ইউনূস রাষ্ট্রপতিকে বলেছেন, আমার কণ্ঠ দমন করা হয়েছে। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এক সাক্ষাৎকারে তিনি জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার থেকে অপমানিত বোধ করছেন তিনি। রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন দেশের সশস্ত্র বাহিনীর প্রধান, কিন্তু বাস্তবে আনুষ্ঠানিক এবং কার্যনির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে থাকে। তবে ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করলে রাষ্ট্রপতির অবস্থান বেশ গুরুত্ব পায়। সংসদ ভেঙে পড়ার পর তিনি দেশের একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ৭৫ বছর বয়সী শাহাবুদ্দিন ২০২৩ সালে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের অংশগ্রহণ। ঢাকায় সরকারি বাসভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, আমি চলে যেতে আগ্রহী। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম মিডিয়া সাক্ষাৎকার। শাহাবুদ্দিন বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত আমার কাজ চালিয়ে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদের কারণে আমি আমার অবস্থান ধরে রাখছি। তিনি জানান, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার সঙ্গে প্রায় ৭ মাস ধরে দেখা করেননি। তার প্রেস বিভাগ সরিয়ে নেওয়া হয়েছে এবং সেপ্টেম্বরে বিশ্বজুড়ে বাংলাদেশি দূতাবাসগুলো থেকে তার ছবিও সরিয়ে ফেলা হয়েছে। রাষ্ট্রপতি উল্লেখ করেন, এক রাতের মধ্যে সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হলো। জনগণের কাছে একটি ভুল বার্তা যায় যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে। আমি অত্যন্ত অপমানিত বোধ করছি। তিনি জানান, এই বিষয়ে ডক্টর ইউনূসকে লিখিতভাবে জানিয়েও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ সম্পর্কে তিনি বলেন, আমার কণ্ঠ দমন করা হয়েছে। রাষ্ট্রপতি জানান, তিনি নিয়মিত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে যোগাযোগ রাখছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন, জেনারেল জামান স্পষ্ট করে দিয়েছেন যে ক্ষমতা দখলের তার কোনো ইচ্ছা নেই। ভারতীয় গোয়েন্দা সংস্থা র ও আওয়ামী লীগ আমার ভাইকে বাঁচতে দেবে না, হাদির বোন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার বোন মাহফুজা। তিনি বলেছেন, ভারতের গোয়েন্দা সংস্থা র ও আওয়ামী লীগ আমার ভাইকে বাঁচতে দেবে না। আমার ভাইয়ের উপরে যারা গুলি করেছে আমরা তাদের বিচার চাই। শরীফ ওসমান হাদির বাড়ি ঝালকাঠির নলছিটিতে। বিকেলে ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি সাংবাদিকদের আরো বলেন, আমার ভাই ভারত বিরোধী লেখা লেখে, বাংলাদেশপন্থী লেখা লেখে। সে বাংলাদেশকে খুব ভালোবাসে। আমি ওকে আর বাংলাদেশে রাখবো না, দেশের বাহিরে পাঠিয়ে দিব। ভারতের র আছে, আওয়ামী লীগ আছে, তাকে বাঁচতে দেবে না।